এক্সকিউজ মি, বিলটা দিয়ে যাবেন প্লিজ। ইয়ে স্যার। আজকের দিনটা আমার সাথে কেমন কাটলো বলো? বেশ ভালোই, তবে আমার কিন্তু একটা আবদার আছে। বিয়ের আগে আমার হবু স্ত্রী আমাকে নিজের মনে করে আমার কাছে মুখ ফুটে কিছু চাইবে, এটাই তো আমার পরম সৌভাগ্য। বলো, তোমার জন্য কি করতে পারি? তোমাকে কিছু করতে হবে না, আমি আমার দিক থেকে তোমায় কিছু দিতে চাই। বেশ, তাই হোক। আজকের বিলটা তাহলে আমি মেটাই? এই না না, এটা আমি মানতে পারবো না। কেন? মেয়েরা কি সমানে সমানে দায়িত্ব ভাগ করে নিতে পারে না নাকি? শ্রেয়া, আমি তোমার সাথে এসব বিষয় নিয়ে তর্ক করতে চাই না। তুমি যথেষ্ট ম্যাচিউর। আমার কথার মানে যে এটা নয় সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। তাছাড়া সময় তো পালিয়ে যাচ্ছে না। পরের বার যখন দেখা করব সেই সময় সমস্ত খরচা তোমার। এই, এবার খুশি তো? যা কথা হবার হয়ে গিয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকে সব টাকা মিটিয়ে পরের বার যদি দেখা করতে না আসো তখন কি হবে? হ্যাঁ, না না, এই রিস্ক নেওয়া যাবে না। তার চেয়ে বরং বারবার টাকার অঙ্কটা মাঝখানে থাকলে সেই সূত্র ধরে আবারও কোথাও সামান্য একটু সময়ের জন্য দেখা সাক্ষাতের বাহানা থাকবে। তাহলে এটাই পাকাপাকি ধরলাম, পরের বার যদি সবটা আমার উপর ছাড়া না হয় তাহলে আর কিন্তু আমি তোমার সাথে কোথাও যাব না, মনে থাকে যেন। যথা আজ্ঞা ম্যাডাম। বাহ, জায়গাটা তো দারুণ। এদিকে আয়, 6 জন আছি, সবার জায়গা হয়ে যাবে। দিদি এখানে কি করছে? কি হলো? আয়। তোরা কে কি খাবি ঠিক কর, আমি একটু আসছি। এই যে বাড়ির সবাইকে লুকিয়ে এখানে এসে প্রেমালাপ করা হচ্ছে, আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে সব জানিয়ে দেব। তুই এখানে কি করছিস? আমি তো বন্ধুদের সাথে এসেছি, ওই যে ওরা ওখানে বসেছে। পিয়াস, আমরাও তবে এবার উঠি। দাঁড়াও, মুখ বন্ধ রাখতে হলে কিন্তু কিছু ঘুষ দিতে হবে। শ্রী, সব জায়গায় কিন্তু ছেলে মানুষই ভালো লাগে না। ও মা, আমি তো তোর কাছে কিচ্ছুটি চাইনি, যাকে বলেছি তার ভালো লাগলেই হলো। এই, তুমি হাসছো? আচ্ছা, ও তো তোমার ছোট বোন, এসব দুষ্টুমি ও ছাড়া আর কি করবে? এভাবে বাইরের লোকের কাছে চট করে কিছু চাওয়ার স্বভাবটা তোর আর গেল না, তাই না? পিয়াসটা তোর কাছে পর হতে পারে, আমার কাছে নয়। মানে কি 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 বলতে চাইছিস কি তুই? আহা, ও তো ঠিকই বলেছে। আর কয়েকদিন বাদে আমাদের বিয়ে, অথচ তুমি এখনো আমাকে বাইরের লোক মনে করছো। আমি তোমায় পরে সবটা বুঝিয়ে বলবো, আমি একটু আমার বোনের সাথে কথা বলি। শ্রী, এবার বলো তো তোমার কি চাই? পিয়াস, ওর নাম শ্রীতমা, আশা করি তুমিও সেই নামেই ডাকবে। শ্রী ডাকার অধিকার কেবলমাত্র আমাদের আছে। উফ, তুই না মহা ঝগড়ুটে। পিয়াসদা, তুমি এসব কথা কানে না দিয়ে ঝটফট সামনের দোকান থেকে আমার জন্য একটা বড় দেখে চকলেট নিয়ে এসো তো। আচ্ছা, এখানকার বিলটা মিটিয়ে যাচ্ছে। স্যার, আপনার বিল। হ্যাঁ দিন, এই নিন। ধন্যবাদ স্যার, আবার আসবেন। শ্রেয়া, তুমি এখানে বসে ওর সাথে একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। কাজটা ভালো করলি না কিন্তু। এই দিদি, তুই এত কাঠখোট্টা কেন রে? বাবা ঠিকই বলে, তোর সাথে পিয়াসদার জুটিটা একদম বিপরীত মেরুর। এর চেয়ে ওর পাশে তোকে বেশি ভালো মানায়, তাই তো? চুপ, আবার ওসব কথা শুরু করলি? আমি আজই বাড়ি ফিরে এই বিয়েটা ভাঙার কথা বলবো। কি আবল তাবল বকছিস? আমি উঠলাম। দিদি, পাগলামি করিস না। পিয়াসদা এলে আমি কি জবাব দেব? তোদের দুজনের রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গেলাম। আমি সামনে থাকলে বরং ব্যক্তিগত আলাপ আলোচনায় ব্যাঘাত ঘটতে পারতো, তাই না? স্পেস দিচ্ছি তো। দিদি, আমার কথাটা শোন। উফ, আচ্ছা মুশকিলে পড়লাম তো। এবার দুটো দিকেই আমায় একা সামলাতে হবে। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এমন সময় আমি নিজের অফিসের কাজ নিয়ে বসেছি, আর অনুভব মাথা দুলিয়ে একটা পাজেল সলভ করে চলেছে।
অনুভব, শীতকালে কখন এমন বৃষ্টি হয় এর আগে শুনেছিস? দেখ তো কে ফোন করেছে। কেন, নিজে একটু কষ্ট করে উঠতে পারছিস না? আহ, আমার মাথায় একটা অন্য জিনিস চলছে। এটা অনেক কষ্টে বাগিয়ে এনেছি। এসব মাঝপথে ছাড়া যায় নাকি? আচ্ছা, যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আগামীকাল সকালের দিকে আপনার বাড়িতে যাব। হ্যাঁ, সময়টা একটু পরে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, বডিটার পোস্টমর্টেম হয়েছে তো? ওকে ওকে, ও ঠিক আছে। কে ফোন করেছিল? তোর নতুন ক্লায়েন্ট। ঠিকানা ডিএন দে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে সোজা রাস্তা ধরে হেঁটে গেলে বাম দিকে যে সোনার দোকান পড়বে, তার থেকে আরেকটু এগিয়ে গেলে একটা ওই মাঝারি আয়তনের রেস্তোরাঁ রয়েছে। ওই রেস্তোরাঁর গা ঘেঁষে একটা সরু গলি এগিয়ে যাচ্ছে। ওই গলি দিয়ে ঢোকার পর দ্বিতীয় বাড়িটাই ওনাদের। বাড়ির সামনের ফলকে বিষ্ণু বিলাস লেখা রয়েছে। সেই ব্যবসায়ী পরিবারের ছেলের মৃত্যুর ঘটনা নিয়ে আমাদের তদন্ত করতে যেতে হবে। ছেলেটির নাকি সামনেই বিয়ে হওয়ার কথা ছিল। বয়স ওই 28-29 বছর। পরিবারের একমাত্র ছেলে? তাই তো বললে। ফোনের ওপারে কান্নাকাটির শব্দে বেশ কিছু কথা বুঝতেও পারি। নতুন কোনো চরিত্রের সংযোজন হয়েছে? সেসব জানি না, তবে কোনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই ছেলেটি নাকি মারা যায়। এই অদ্ভুত ঘটনার পর ছেলের বাবার বক্তব্য, ওনার ছেলেকে নাকি কেউ খুন করেছে। আর কোনের বক্তব্য, রাত নামার আগে পর্যন্ত নাকি ছেলেটা একেবারেই সুস্থ আর স্বাভাবিক ছিল। ওরা দুজন যখন একে অপরের সাথে কথাবার্তা বলছিল, সেই সময় নাকি দরজার উপর কার ছায়া পড়তে দেখেছে। তারপর সেই মেয়েটি কোনো একটা কাজে ঘর থেকে বেরিয়ে যায়, আর তারপরেই ছেলেটির রক্তাক্ত দেহটা মেলে। সন্দেহের কথা কিছু জানিয়েছে? না, শুধু বললেন এসব নিয়ে সামনাসামনি আলোচনা করবে। আগামীকাল কি তোর অফিস ছুটি আছে? ছুটি না, যেহেতু শনিবার তাই একটু পরে হাজিরা দিলেও কোনো সমস্যা নেই। বেশ, আমিও তবে শরীর খারাপের বাহানা করে একটু পরেই বের হব। আসানসোলের ঘটনাটার জ্বর ছাড়াবার পর থেকেই তোর নাম কিন্তু লোকের মুখে মুখে ঘুরছে। তিনিও হয়তো চেনা পরিচিত কারোর কাছ থেকে আমাদের নাম্বার জোগাড় করে তারপর যোগাযোগ করলেন। ভালোই তো, একটা উপরি আয়ের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, কোনোদিন দেখবো কেস সলভ করার কারণে অফিসে এত ঘন ঘন ডুব দেওয়ায় বস ওখান থেকে বিদায় করে দিয়েছেন। অনুভব এই কথার কোনো উত্তর না দিয়ে আবার পাজেলে মন দেয়। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে আসছে। রাতে খিদে পেটে শুতে না চাইলে এবারে রান্না চাপাতে হবে। কলকাতা শহরে টাকা ফেললে খাওয়ার অভাব হয় না ঠিকই, তবে দীর্ঘদিন ধরে বাইরের খাবারে অভ্যস্ত হয়ে পড়লে শরীরের উপর ওষুধের দৌরাত্ম্য বাড়ে। তাই বাধ্য হয়ে আমাদের মতন ব্যাচেলারদের হাত পুড়িয়েই সুস্থ থাকতে হয়। মা, ও মা, এদিকে একটু এসো তো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখনো রান্না শেষ হয়নি, খিদে পেলে বিস্কুট খেয়ে নে। ধুর, তুমি আগুনটা নিভিয়ে দিয়ে এদিকে এসো। যা বাবা, মেয়েটার আবার কি হলো? বাড়ি থেকে বের হওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজে ছিল। যাই, একটু বস। উফ, বল কি হয়েছে? মন কোথায়? বন্ধুদের সাথে বাইরে গিয়েছে। কেন, ও আবার কি করলো? তোমরা কি ওকে আমার উপর নজরদারি করতে রেখেছো? ছি, এ আবার কেমন কথা? মা, আজ আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই। ও জন্মাবার পর থেকে আমার সমস্ত প্রিয় জিনিসের উপর ওর ভাগ বসানো দরকার হয়েছে। আর শত বিরক্তি থাকা সত্ত্বেও তোমাদের মুখ চেয়ে সেই বিষয়ে আমি কখনো ওকে শাসন করতেও যাইনি। তোমার মনে পড়ে বাবা যখন কোনো জিনিস সমান ভাগে কিনে আনতো, ও নিজেরটা আত্মসাৎ করে জোর করে আমার কাছ থেকে আমার ভাগটা ছিনিয়ে নিত। কিন্তু এই মৌনতাকে আমার দুর্বলতা ভেবে ও যদি আমার সাংসারিক জীবনেও আধিপত্য বিস্তার করতে যায়, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। ভয় নেই মা, সব কিছু পাকাপাকি হয়ে গিয়েছে। এখন চাইলেও কেউ পিছিয়ে আসতে পারবে না। মা, তুমি তো জানো ওর কেমন যে। পিয়াসের ওপর তোর ভরসা নেই? সত্যি কথা বলতে গেলে নেই। পুরুষ মানুষের এদিক ওদিক হতে বেশি সময় লাগে না মা। জানো, আজ আমি পিয়াসের সাথে একটা ক্যাফেটেরিয়াতে গিয়েছিলাম।
সেখানে বোনের সাথে কথা কাটাকাটি হওয়ায় আমি ওখান থেকে রাগ করে চলে আসি। অথচ পিয়াস একবারও আমাকে ফোন করে জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে আমার এরকম ব্যবহারের কারণটা কি। তুই ঠিক কি চাইছিস? যতদিন না পর্যন্ত আমার ক্ষেত্রে সিঁদুর উঠছে ততদিন পর্যন্ত তুমি বোনকে মামার বাড়িতে পাঠিয়ে দাও। যা, তা আবার হয় নাকি? তোর বাবা আমাকে কিছু জিজ্ঞাসা করলে তখন আমি কি জবাব দেব? তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তোর বাবার প্রেশারটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এমন কিছু করিস না যাতে ফল হিতে বিপরীত হয়। একবার ঠান্ডা মাথায় একটু ভেবে দেখ, একই বাড়ির বড় মেয়ের বিয়েতে ছোট মেয়ে উপস্থিত থাকবে না? এটা পাড়া পড়শিদেরও চোখে লাগতে পারে। আর আমাদের বাড়িতে তো এমনিও ঘর ভাঙানি লোকেদের অভাব নেই, এই সুযোগে আরো ফাঁক খুঁজবে। দিদি ভাই, আমি কি কিছু সাহায্য করব? না, একটা তরকারি বাকি আছে, ওটুকু আমি একাই সামলে নিতে পারবো। ও আচ্ছা। আচ্ছা শ্রেয়া, তুই কি বাইরে গিয়েছিলি নাকি রে? হ্যাঁ কাকিমণি, একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওরা সবাই এত জোর করলো যে না গিয়ে আর পারিনি গো। হ্যাঁ শোন না, বিয়ের আগে না এত রোদে ঘুরিস না। এত রোদে ঘুরলে গায়ের রং আরো ময়লা হয়ে যাবে কি না? আমিও সেটাই বলছিলাম। আচ্ছা দিদি ভাই, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না আসলে আমি আসার পরেই তো দুজনে হঠাৎ চুপ হয়ে গেলে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। ধর কি যে বলো। ওই শুভমের টিকিট কনফার্ম হয়েছে? না গো দিদি ভাই, তাছাড়া এই বিয়ে নিয়ে না ওরা তো মাথা ব্যথা নেই। সে কি, ওর একমাত্র দিদির বিয়েতে ও থাকবে না? আমি আজকেই ওর সাথে কথা বলবো। ও না থাকলে আমার বিয়ের সময় পিড়িকে ধরবে। হ্যাঁ, বাড়ির ছেলেই অবর্তমানে যখন সবকিছু উতরে যাচ্ছে, তখন ওই বেচারাকে আর এত দূর টেনে আনার কোনো মানে হয় না গো। আর তোমার ছেলে বন্ধু বান্ধবদের সংখ্যাও তো কিছু কম নয়, তাদের আগাম বলে রাখলে হাতে হাতে সব করে নিতে পারবে। ছোট, আমাদের সামনে যা বলেছিস মেনে নিয়েছি, তবে এই শেষের কথাটা ওই বাড়ির মানুষগুলোর সামনে তুলিস না। ঠিক আছে দিদি ভাই, আমি আর তোমার দেওর না হয় পুরো বিয়ে বাড়িতেই বোবা হয়ে থাকবো। প্রয়োজন হলে ওই কয়েকদিনের জন্য আমি নিজের বাপের বাড়িও চলে যেতে পারি। হ্যাঁ, তোমাদের মেয়ে তো তোমরাই বেশি ভালো বুঝবে না, আমরা থাকলেই তো সব কিছুতেই বাধা পড়বে। তুই বড় উল্টো বুঝিস। না গো দিদি ভাই, আসলে কাকু কাকিমণি হিসেবে যে শ্রেয়ার বিয়েতে ওকে আরেকটু ভারী কিছু দিতে হতো সেটা আমরাও জানি, কিন্তু বিশ্বাস করো, তোমার দেওরের কাজটা যদি হঠাৎ চলে না যেত, তাহলে ওই ফিনফিনে দুটো বালা দিয়ে দায়িত্ব সারতাম না। মা ছেড়ে দাও, আমি উপরের ঘরে গেলাম। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। বাড়িটা কিন্তু বেশ বড় সড়ো, তাই না? হ্যাঁ, বড়লোক বাড়িতেই পরতে পরতে ষড়যন্ত্রের বিষ বেশি চড়ে। আপনি কে? এটাই প্রবাল গুপ্তের বাড়ি তো? হ্যাঁ, আমি প্রবাল গুপ্ত, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমি অনুভব সান্যাল। আর ও না না, বুঝে গেছি। আপনাদের দেখে বুঝতেই পারিনি যে আপনারা তদন্ত করবেন। আসলে আমি ভেবেছিলাম আপনাদের বয়স অন্তত আরেকটু বেশি হবে। যাই হোক, ভিতরে আসুন। আপনাদের জন্যই আজ কাজে যাইনি। বাড়িতে সবাই উপস্থিত আছে তো? আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, বাপ বেটা আর ওর মায়ের সংসার। তবে এখন তো দেখেছেন, আপনাদের এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এইদিকে এদিকে ভেতরে আসুন। দময়ন্তী, এদিকে এসো, ওনারা এসে গেছেন। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমার শু ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি আছে। আপনার পরবর্তীতে আপনার ছেলেও কি এই একই ব্যবসায় নাম লেখাতেন? হ্যাঁ, আমার তো তাই ইচ্ছে ছিল, তবে ও একেবারেই বাবার সম্পত্তির দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাই, তাই একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছে। সেখানে ওর পারফরমেন্স গ্রাফ খুব ভালো। এই নিন চা। প্রবালবাবু, আমরা আপনার স্ত্রীর সাথে এক মুহূর্ত আলাদা করে কিছু কথাবার্তা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি চলে যাচ্ছি। আপনি ওখানে বসুন। আপনার নাম? দময়ন্তী গুপ্ত। পুরোপুরি হোম মেকার তো? হ্যাঁ, তবে বিয়ের আগে প্রায় 4 বছর চাকরি করেছি। আচ্ছা, আপনার ছেলের সম্বন্ধ ঠিক করার সময় মেয়েটি কেমন বা তার পরিবারের লোকজন কেমন সেই বিষয়ে আশপাশ থেকে খোঁজখবর নিয়েছিলেন? হ্যাঁ, সবাই তো ভালো কথাই বলেছিল। আপনার কি মনে হয় আপনার ছেলের মৃত্যুর পেছনে কার হাত থাকতে পারে? ওই বাড়ির ছোট মেয়েটা, জানেন, ও আগাগোড়াই আমার ছেলের সাথে একেবারে ছায়ার মতো লেগে থাকতো।
এই বিষয়টাতে যে শুধুমাত্র আমার একার আপত্তি ছিল তেমনটা কিন্তু নয়, বরং ওর মা, দিদি সবাই ওকে সাবধান করে দিলেও ওর চলাফেরায় কোনো পরিবর্তন আসেনি। এদিকে পিয়াস কাউকে আঘাত দিয়ে কিছু বলতে পারতো না দেখে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিত। তবে মাঝে মধ্যে ও আমার কাছে এসে বলতো, শ্রীতমা ওর দিকে খুব খুব অদ্ভুত ভাবে তাকায়। ওর দিদির সঙ্গে পিয়াস ঠিক কতখানি ঘনিষ্ঠ হয়েছে সেসব বিষয়ে ও প্রশ্ন করে। আপনি বলুন না, এগুলো কি স্বাভাবিক? তাহলে এই সম্বন্ধটা বিয়ে পর্যন্ত গড়াবার আগেই নাকচ করে দিতে পারতেন। একটা মেয়ের আক্রোশের জন্য যে এত বাড়াবাড়ি রকমের কিছু হতে পারে সেটা সত্যি ভাবনাতেই আসেনি। ওই বাড়ির দুই মেয়ের মধ্যে কি খুব তিক্ততা রয়েছে? জানি না, কখনো মনে হয় একে অপরের জন্য সবকিছু করতে পারে, আবার কখনো দেখলে মনে হয় একজন কিছু না পেলে অপরজনকেও সেটা পেতে দেবে না। আর এই পাওয়া না পাওয়ার ব্যক্তি পিয়াস বাবু, তাই তো? আমার ছেলের মুখে শুনেছিলাম শ্রেয়া নাকি একসময় শ্রীতমার প্রেমিকের সঙ্গে ওর সম্পর্কটা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছিল। তাই সেই পুরনো ক্ষোভের বশে দিদি সর্বনাশ করতে গিয়ে ও আমার ছেলের ক্ষতি করে বসলো। এই কথাটা প্রবাল বাবু জানেন না। বেশ, আপনি এবার আসতে পারেন, আর প্রবাল বাবুকে এখানে একটু পাঠিয়ে দেবেন। দময়ন্তী দেবী চলে যেতেই আমি আর অনুভব চায়ের কাপে চুমু। ভেতরে আসবো? হ্যাঁ, এখানে বসুন। আচ্ছা, আপনাদের যখন এই মৃত্যুটা নিয়ে মনের মধ্যে এত সন্দেহ রয়েছে, তখন আপনার ছেলের বডিটা পোস্টমর্টম করালেন না কেন? কথাটা শুনেই প্রবালবাবু দরদর করে ঘামতে শুরু করেন। আসলে যে চলে গেছে সে তো আর এসব করেও ফিরে আসবে না, তাই জলজান্ত শরীরটাকে আর কাটাছেঁড়া করতে চাই। আপনার কি গলা শুকিয়ে আসছে? একটু জল খাবেন? কোনরূপ উত্তর না দিয়েই প্রবালবাবু আমাদের সামনে থেকে কাচের গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে জল পান করে সামান্য কিছুটা সময় চোখ বন্ধ করে থাকে। নমস্কার, বাড়ির সবকিছু কুশল তো? হ্যাঁ, ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে। আশা করি আজ আগাম কিছু না জানি এমন হঠকারিতার বশে আপনাকে ডেকে আনার জন্য আপনার খুব একটা কাজের ক্ষতি হবে না। না, সে ঠিক আছে, তবে এমন জরুরি তলবের কারণটা জানালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সব বলবো, এত তাড়া কিসের? ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কাজের কথায় আসি। এতদিন ধরে বাচ্চাদের সামনে তো উপহার সামগ্রীর কথাটা ঠিক আলোচনাই করতে পারিনি। আপনি কিন্তু আবার ভাববেন না যে আমি আপনাকে জোর করছি। আসলে এই সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস আদান প্রদানের ব্যাপারটা আমার পারিবারিক রীতিনীতির মধ্যেই পড়ে। একান্তই বাধ্যবাধকতা না থাকলে আমি কখনোই এসবের কথা তুলতাম না। আমরাও আপনাদের জন্য যথাসাধ্য জিনিসপত্র কিনে রেখেছি। বলুন, কি দিতে হবে? ওই বিয়েতে যা লাগে, মানে ওই খাট পালঙ্ক, নিজের সামর্থ্য অনুযায়ী আপনার মেয়ের ব্যবহার করার জন্য কিছু আসবাব, আর ওই টুকটাক সোনা গয়না। আসলে আমাদের তো এই একমাত্রই ছেলে, তার বিয়ে নিয়ে অনেক আশা রয়েছে। গায়ে পড়ার জন্য যাই দেবেন একটু ভারী দেখে দেবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আর দয়া করে এই কথাগুলো ওই বাড়ির কারোর সামনে তুলবেন না। কেন? আপনাদের কি এই বিষয়ে কেউ কিছু বলেছে? দেখুন, আপনি কিন্তু কথাগুলো অন্যভাবে নেবেন না। আসলে বুঝতেই তো পারছেন বাজারের যে অবস্থা, তাতে এমন টানাটানির সময় একটা বিয়ে দেওয়া মুখের কথা না। আমিও বেশ চাপের মধ্যেই রয়েছি। এবার আমি উঠি, পরে কখনো খেয়ে যাব। আমি আসছি। প্রবাল বাবু, কি ভাবছেন? তো না, কিছু না। আসলে মাথাটা বড্ড ভার করে আসছিল, তাই একটু চুপ ছিলাম। বেশ, এবার বলুন তো, এই বাড়িতে কোনো পুজো পার্বণ বা বিশেষ অনুষ্ঠানে পিয়াস বাবুর কোন কোন বন্ধু বান্ধব নিমন্ত্রিত থাকতো? আসলে ও চট করে অচেনা মানুষের সাথে মিশতে পারে না বলে ওর বন্ধু বান্ধব একেবারেই হাতে গোনা। রাকা রায়, মনামি ঘোষ, নিশান্ত পাল, মিতু কর। আর কারোর কথা তো তেমন মনে পড়ছে না। নামগুলো শুনে অনুভব আর চোখে আমার দিকে তাকায়। বিষয়টা বুঝতে পেরে আমি বলে উঠি, 4 জন বন্ধুর মধ্যে তো গুরুভাগটাই মহিলা। হ্যাঁ, ওই আর কি। এনারা পেশায় কে কি করেন? রাকার বিয়ে হয়ে যাওয়ায় সংসার নিয়েই ব্যস্ত। মনামি ব্যাংক করবে, এখন পাঞ্জাবে পোস্টিং হয়েছে। মিতু প্রাইভেট টিউটর, আর
নিশান্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে ওর বাড়িতে হঠাৎ করে টাকার খুব দরকার হয়ে পড়ায় একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে পড়ে। পাত্রীর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আগে এদের মধ্যে কার কার সাথে শেষ দেখা সাক্ষাৎ হয়েছিল? নিশান্তের সাথে। কি প্রয়োজনে? আপনার ছেলে কি ওর সাথে একই কোম্পানিতে চাকরি করে? না না, ওর চাকরিটাও আমার ছেলেই লোক মারফত জুটিয়ে দিয়েছে, নয়তো ওই যোগ্যতায় চাকরি পেতে পায়ের তলার মাটি খসে যেত। আপনার ছেলের বয়স কত ছিল? 29 বছর। চাকরি পেয়েছে কত বছর বয়সে? 27 বছরে। এর আগে আমার ব্যবসাতেই বসতো। আচ্ছা, পাত্রীর বাড়ির ঠিকানাটা একটা কাগজে লিখে দিন। ওনাদের সাথেও তো আলোচনা করা দরকার। তাছাড়া যেই ঘরে এই দুর্ঘটনাটা ঘটেছিল সেই ঘরটাও আমাদের একবার সার্চ করে দেখতে হবে। ও, তার চাবিটা আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে যাবে। দাঁড়ান, ওনাদের বাড়ির চাবি আপনাদের কাছে কি করছে? শুধুমাত্র ওই ঘরটায় তালা দিয়ে আমার স্ত্রী চাবিটা নিজের সঙ্গে করে নিয়ে আসে। আর এটা ওই বাড়ির মানুষগুলো মেনে নিলেন? দায় পড়ে কিছু বলতে পারেনি। ঠিক আছে, আপনি চাবিটা এনে দিন। হ্যাঁ, আর এখানে বাড়ির নম্বর, রাস্তার নাম, যোগাযোগ নম্বর আর ওই এলাকার একটা ল্যান্ডমার্ক লিখে দিয়েছে। অশেষ ধন্যবাদ। দেখি কাগজটা এদিকে দিন। প্রবালবাবু ওই ঘর থেকে বেরিয়ে নিজের স্ত্রীর কাছ থেকে চাবিটা এনে অনুভবের হাতে দিতেই আমরাও সেদিন ওখান থেকে বেরিয়ে এসে রাস্তার ধারের একটা দোকান থেকে কচুরি আর ছোলার ডাল খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। এর আগেই দুজনের মধ্যে কথা হয়ে গিয়েছিল যে বিকেলবেলা নিজেদের ঠিকানায় ফিরে এসে ফ্রেশ হয়ে পাত্রীর বাড়িতে যাওয়া হবে। যথারীতি ঘড়ির কাঁটায় 5টা বাজতেই ব্যাগ গুছিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ি। নতুন কেস এলে বারংবার সেই সব ঘটনাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খায়। শত চেষ্টা করেও মনকে বেঁধে রাখা দায়। হ্যাঁ, যাই। আজ কখন ফিরেছিস? এই তো তোর আসার 15 মিনিট আগে। সারাদিন এত কিছু ভেবে কোনো সুরাহা করতে পারলি না? তবে পাত্রীর বাড়িতে গিয়ে তাদের জবানবন্দি শুনলে বুঝতে পারবো এর মধ্যে কি রহস্য আছে। তাহলে তুই একাই চলে যা, আমার আর দরকার নেই। কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হ। আজ কিন্তু বাড়িতে ফিরে রান্না করার দায়িত্ব তোর। পারবো না, বড্ড ক্লান্ত লাগছে। তোকে কোনো কাজের কথা বললেই ক্লান্তিটা হঠাৎ করে উদয় হয় বুঝি? অনুভব এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রবালবাবুর লিখে দেওয়া ঠিকানাটা ভালো করে পড়ে বলে, বাড়িটা এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। হ্যাঁ, ওই তো বাসে করে 15-20 মিনিট মতো লাগে। তারপর সেখান থেকে অটো ধরে ওই 10 মিনিটের রাস্তা। এরপর অনুভব বেরোনোর জন্য তৈরি হয়ে এলেই দুজনের মধ্যে একজন কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর অপরজন খালি হাতে দুগ্গা দুগ্গা বলে রওনা হই। পথে যেতে যেতে মাথাটা খোলতাই করার জন্য একটু ধোঁয়া টানা আবশ্যিক হয়ে পড়ে। হৃদিত, একটা জিনিস খেয়াল করেছিস? প্রবালবাবু কিন্তু এত শোকের মধ্যেও বাইরের ঘরের ওই ছোট্ট উডেন ক্যালেন্ডারের তারিখ বদল করতে বলেননি। অথচ ওনাদের তো খাওয়া, ঘুম, আনন্দ এসব কিছু প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা। হতে পারে লোকটা এইসব বিষয়ে খুব পরিপাটি। ওনার বাড়িতে যথাসম্ভব একজন কাজের লোকও রয়েছেন। আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই সময় একজন ওদিক দিয়ে যাতায়াত করতে গিয়েও দরজার সামনে না এসে ফেরত চলে গেলেন বলে মনে হলো। এরূপ টুকটাক কথাবার্তা বলতে বলতে এসে পৌঁছেছি আসল গন্তব্যে। অনুভব দরজায় কড়া নাড়তেই মলিন বসনে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা এসে দরজা খুলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের আপাদমস্তক পর্যবেক্ষণ করে বললেন, আপনারা কারা আর এখানে কাকে চাই? আমরা প্রবালবাবুর বাড়ির লোক। আমি অনুভব সান্যাল আর ও আমার বন্ধু হৃদিত ঘোষ। এই নামে ওনাদের কোনো আত্মীয় আছে বলে তো আমার জানা নেই। আর আজকে ওই বাড়ি থেকে যে কেউ আসতে পারে সেটাও তো ওনারা বলেননি। আপনাদের ঘরের চাবিটা ওনার স্ত্রী বলপূর্বক নিয়ে গিয়েছিলেন, সেটা ফেরত দিতে পাঠালেন উনি। বেশ, ওটা দিয়ে যান। তার জন্য সকলকে সাক্ষী থাকতে হবে। মানে? আপনার পরিচয় কি? আমাদের যদি প্রবালবাবু জিজ্ঞেস করেন আমরা চাবিটা কার হাতে দিয়েছি তাহলে কি বলবো? আর আপনি যদি কখনো অস্বীকার করেন যে আপনি আমাদের থেকে কিছুই নেননি, তার জন্য অন্তত সামনে কাউকে রেখে তারপর আপনার হাতে ওটা দিতে হবে। আমি পাত্রীর কাকিমণি পৌলমী পাল। পাত্রীর বাবা মা কেউ বাড়িতে নেই? দাদা একটু বেরিয়েছেন। বিয়েটা যখন হবেই না তখন ক্যাটারার, প্যান্ডেলের লোকেদের সাথে কথা বলে আয়োজনের জন্য বারণ করতে হবে। তো পুরো টাকাটা তো ফেরত পাবো না,
কিন্তু যা আসে সেটাই বা কম কিসের বলুন? পাত্রীর মাকে একটু ডেকে দিন তো। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। দিদি, ও দিদি, এইদিকে একটু শুনে যাও তো। পাত্রীর কাকিমা আমাদের নিয়ে ভেতরে ঢুকতেই অপর একজন রমণী জিজ্ঞাসু দৃষ্টিতে এগিয়ে আসেন। ছোট, এরা কারা? এই যে ইনি পাত্রীর মা। নমস্কার, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। প্রবালবাবু ওনার ছেলের মৃত্যুর ঘটনাটাকে কোনো স্বাভাবিক মৃত্যুরূপে মেনে নিতে পারেননি বলে আমাদের ওপর তদন্ত করার ভার দিয়েছেন। এরপর দুই রমণীর মাঝে বেশ খানিকক্ষণ চোখাচোখি হয়। আপনারা একটু অপেক্ষা করুন, বাড়ির ছেলেরা তো সব বাইরে গিয়েছে, ওনারা এলে বাদবাকি কথাটা হবে। ছোট, তাড়াতাড়ি যা। হ্যাঁ, আমি ফোন করছি। এভাবে প্রায় মিনিট 20 মতো তাদের বাড়িতে অপেক্ষা করার পর সবাই এসে উপস্থিত হলে অনুভব বলে ওঠে, আমি এই বাড়ির প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে চাই। দয়া করে আপনার মেয়ের ঘরটা খোলার ব্যবস্থা করে দিলে ভালো হয়। চাবি তো আপনার কাছেই রয়েছে, এদিকে আসুন। ঘরটা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালে টাঙানো একটা সুন্দর কারুকার্য, হয়তো এই বাড়ির মেয়েদের হাতেই তৈরি করা। টেবিলের উপর ছোট্ট নীলচে ল্যাম্প, খাটের ওপর অগোছালো বিছানার চাদর, সব মিলিয়ে বেশ পরিপাটি। তবে এসব দেখতে দেখতেই যে বাকি সদস্যদের মনের মধ্যে আবার সেদিনকার দুর্ঘটনার কষ্ট মোচড় দিয়ে উঠছিল, সেটা তাদের ফ্যাকাশে মুখ দেখেই বেশ বুঝতে পারছিলাম। অনুভব যদিও সেই ভাবখানা দীর্ঘস্থায়ী হতে দেয়নি। ভেতরে গিয়ে একটা সোফায় বসে আঙুল তুলে নির্দেশ দেন, আপনি প্রথমে আসুন। আচ্ছা। আপনারা বরং নিচে গিয়ে অপেক্ষা করুন, আমাদের কাজ হয়ে গেলে আমরা পরবর্তী জনকে ডেকে পাঠাবো। একটু ইতস্তত বোধ করে সবাই বেরিয়ে গেলে সেই ভদ্রমহিলা নিজেই সামনের আসন গ্রহণ করেন। নমস্কার, আপনার নাম? কনকা পাল, আমি এই বাড়ির বড় বউ। আপনার দুই মেয়ের মধ্যে সবচেয়ে বাধ্য কে? শ্রেয়া, ও আমার বড় মেয়ে। ওর বিয়ের জন্যই প্রায় 3 মাস ধরে সম্বন্ধ দেখা চলছিল। ছোট মেয়ে কি খুব বেপরোয়া? না, তবে একটু বেশি স্বাধীন চেতা। পিয়াসবাবুকে এই বাড়িতে নিমন্ত্রণ করার কথাটা কে বলেছিলেন? আমি বলেছিলাম, আর নিমন্ত্রণ ওদের পুরো পরিবারকেই করা হয়েছিল। সেদিন রান্না বান্না সব কি আপনি একা হাতে করেছিলেন? না, ছোট বউও সাহায্য করেছে। পিয়াসবাবু যখন মারা গেলেন সেই সময় আপনি কোথায় ছিলেন? পিয়াসের মুখ থেকে রক্ত উঠে আসার পর আমরা আমাদের পাড়ার এক ডাক্তারকে ডেকে এনেছিলাম। উনি এসে বললেন রোগীর হার্টবিট খুব লো। তারপর অনেকক্ষণ পাম্প করে কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু মাঝপথেই সবটা থেমে যায়। এই ঘটনাটা ঘটার সময় ওই ঘর থেকে কোনো অদ্ভুত আওয়াজ পাননি? না, আমার মেয়ে তো বাসন মাজার কাজে সাহায্য করার জন্য তখন রান্নাঘরে গিয়েছিল। তবে দুপুরের এঁটো বাসন সেদিন জমিয়ে না রেখে আমি নিজেই ধুয়ে ফেলেছিলাম, তাই ওকে আবার ওর ঘরে ফেরত পাঠাই, আর ও নিজেই ওপরে এসে এই ঘটনাটা দেখে। ঠিক কটার সময় এটা ঘটে? তাও রাত 8টা, 8:30। এত রাতে আপনার মেয়ে রান্নাঘরে বাসন মাজতে গিয়েছিলেন? হ্যাঁ, এই বাড়িতে দুপুরের বাসন রাতে খাবার আগেই মাজা হয়ে যায়, আর রাতেরটা পরের দিন সকালে। আপনার মেয়ের এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল তো? হ্যাঁ, আপনারা যেটা সন্দেহ করছেন তেমন কিছু নেই। কাউকে লুকিয়ে আমি অন্য কারোর সাথে ওর বিয়ে দিচ্ছি না। ওই রটনা আমাদের পরিবারে কখনো ঘটেনি। ঘটতে আর কতক্ষণ? আপনার ছোট মেয়ের তো আগে একজন প্রেমিক ছিল, তাই না? প্রেমিক নয়, ভালো বন্ধু। ওই বয়সে প্রেম কি হয় সেটা বোঝার ক্ষমতা থাকে না। লোকজনের কাজই হলো অন্যের বাড়ির সন্তানের নামে কুৎসা রটানো। এটা ওই তিলকে তাল বানানোর মতনই। বেশ, আপনি যখন বলছেন তখন সেটাই মেনে নিলাম। আচ্ছা, এই বিয়েটা নিয়ে ওই বাড়ি থেকে কে কি কি জিনিসপত্র চেয়েছিল? কিছুই চাননি, প্রায় এক কাপড়েই মেয়ে নিয়ে যেতে রাজি ছিলেন। আচ্ছা, যেদিন পিয়াসবাবু এই বাড়িতে আসেন সেদিন এই বাড়িতে কোনো বাইরের লোক উপস্থিত ছিল? আমরা আলাদা করে কাউকে আসার কথা জানাইনি, তবে পিয়াসের এক বন্ধু কি একটা জরুরি কাজে ওকে ফোন করে 10 মিনিটের জন্য বাইরে ডেকে নিয়ে গিয়েছিল। এমনিতেই শীতের বেলা ছোট, তাই বিকেল হতেই মনে হয় কত অন্ধকার হয়ে এসেছে। তাও ধরুন 6টা নাগাদ পিয়াস বেরিয়েছিল। সঙ্গে আর কেউ ছিল না? শ্রীতমা গিয়েছিল, মানে আমার ছোট মেয়ে। সেই বন্ধুটির নাম বলতে পারবেন? হ্যাঁ, নিশান্ত, চাকুরিজীবী ছেলে, এর আগেও এই বাড়িতে এসেছে।
কেন, আপনার বাড়ির কেউ কি তার সাথে পরিচিত? না, বিয়েটা ঠিক হওয়ার পরেই যাতায়াত শুরু হয়। এসবের মধ্যেই তার হয়তো আমার ছোট মেয়েকে মনে ধরেছিল, কিন্তু শ্রীতমা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে এখনই নিজের বিয়ে নিয়ে কিছু ভাবছে না। আমরাও পিয়াসের মুখ চেয়ে ছেলেটাকে কড়া ভাষায় কিছু বলতে পারছিলাম না। ছেলেটা ঠিক কি দরকারে পিয়াস বাবুকে ডেকে নিয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? জানি না, সারাক্ষণ তো নেশা করেই টাকা পয়সা উড়িয়ে দেয়। আবার হয়তো পকেটে টান পড়েছিল, তাই পিয়াসের হাতে পায়ে ধরে টাকা চাইতে এসেছিল। মানে পিয়াস আগেও ওকে কিছু টাকা ধার দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। দময়ন্তী দেবীর ভয়ে ওই বাড়িতে এটা নিয়ে কেউ কিছু উল্লেখ করেনি, তবে আমার ছোট মেয়ের মুখে শুনেছি পিয়াস নাকি ওর বন্ধু বান্ধবের জন্য খুবই হাত খোলা। আপনার ছোট মেয়ে দেখছি জামাইবাবুর সব খবরই রাখেন। বাচ্চা মানুষ, অত কিছু বোঝে না। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, আর আপনার 2 মেয়েকে এই ঘরে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। দুজনকে একসাথে ডেকে পাঠানোর প্রসঙ্গে আমি একটু অবাকই হই, তবে কনকা দেবী চলে যেতেই অনুভব আমার দিকে ফিরে মুচকি হেসে বলে, একটা দুর্দান্ত ক্যাট ফাইট দেখার জন্য প্রস্তুত থাকো হে। এতে আদেও ভেতরের খবর বের হবে তো? মা বলল আপনারা নাকি আমাদের ডেকে পাঠিয়েছেন। ভেতরে আসতে পারি? ইয়েস প্লিজ, বসুন। শ্রীতমা দেবী, পিয়াসবাবু যেদিন আপনাদের বাড়িতে এসেছিলেন সেদিন আপনি ওনাকে নিয়ে এই বাড়ি থেকে অন্য কোথাও বের হয়েছিলেন? না তো, দিদি তো সবসময় ওর সাথে ছিল। কিন্তু আপনার মা যে বললেন আপনি নাকি পিয়াসবাবুকে সঙ্গে করে নিশান্ত বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন। না, আমি ওদের দুজনের উপর নজর রাখতে গিয়েছিলাম। কেন? ওই ছেলেটা সুবিধার নয়। পিয়াসদার ভালো মানুষের সুযোগ নিয়ে বন্ধুত্বের খাতিরে এর আগেও অনেক টাকা হাতিয়েছে। আবারও যাতে সেসব কিছু না হয়, তাই পিয়াসদাকে সেদিন একা ছাড়তে পারেনি। শ্রেয়া দেবী, আপনি এগুলো জানতেন না? না। ও তখন বাবার সাথে ছাদে ছিল। অন্ধকারে ছাদে কি করছিলেন? সেদিন ওই বাড়ির সকলেই আমাদের বাড়িতে রাতে থাকার কথা হয়েছিল, আর ওনারাই বলছিলেন রাতের খাবারটা ছাদে বসে করলে ভালো হয়। পিকনিক হচ্ছে বলে মনে হবে, তাই ছাদ ঝাড় দিয়ে চাদর টাঙিয়ে লাইটের ব্যবস্থা করতে গিয়েছিলাম। আচ্ছা, আপনার হবু বর যে বন্ধুদের পিছনে এভাবে অগাধ অর্থ ব্যয় করেন, সেটা আপনার বোন জানলো কেমন করে? কি হলো, চুপ করে আছিস যে? ওনারা যা জিজ্ঞাসা করছেন তার উত্তর দে। নিশান্ত দাকে আমি এর আগেও সামনাসামনি দেখেছি। তাছাড়া ও তো এই বাড়িতেও এসেছিল, অতিথি হিসেবে নয়। পিয়াস তাকে ডেকে নিয়ে গিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে কথা বলতো, তারপর কাজ হয়ে গেলে চলেও যেত। ওই ছেলেটি এই বাড়িটা চিনল কেমন করে? পিয়াসদার সাথে আমাকে দেখে নাকি ওর ভালো লেগে গিয়েছিল, সেখান থেকেই ফলো করা শুরু করেছে। দাঁড়া, তার মানে তোরা দুজন আমাকে লুকিয়ে এর আগেও বাইরে দেখা করেছিস, তাই তো? হ্যাঁ, করেছি। এমন আবদার কার তরফ থেকে এসেছে? পিয়াসদাই জোর করে নিয়ে গিয়েছিল, তবে সেটা নিজের স্বার্থে নয়। দিদির জন্য একটা ভালো গিফট কিনতে গিয়ে পিয়াসদা বুঝতে পারছিল না কি নিলে দিদির ভালো লাগবে, তাই আমাকে ফোন করেছিল। এই কথাটা নিজের মাকেও জানাননি? আসলে আমি ছোটবেলা থেকেই বাবার খুব কাছের, আর দিদি মায়ের। মাকে এসব বললে মা অন্য মানে বের করত, তাই চুপ করেছিলাম। আপনি জানেন আপনার এমন স্বভাবের জন্য ওই বাড়ি থেকে সবাই আপনাকে সন্দেহ করছে। কিন্তু এই ঘরটা তালা দিয়ে তার চাবি তো আমি নিজে ভালো আন্টির হাতে তুলে দিয়েছিলাম। আমি তো এও বলেছি যে ওনারা চাইলে পুলিশে খবর দিতে পারেন। শ্রেয়া দেবী, আপনি সেদিন ঘরে ঢুকে ঠিক কি দেখেছিলেন? পিয়াস হয়তো খাটের কোণ থেকে মেঝেতে নামতে গিয়ে একেবারে তিতিয়ে পড়েছিল। বডিতে ড্রেসিং টেবিল আর খাটের ওই ভাগ ঘেঁষে পাওয়া যায়। মেঝেতে চাপ চাপ রক্তের ভাগ, তখনও প্রাণ ছিল। হাতটা কাঁপতে কাঁপতে ড্রেসিং টেবিলের পায়া চেপে ধরার চেষ্টা করছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল। আমাদের কিছুক্ষণ আগে আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ আমাদের উপর নজর রাখছিল। কি করে বুঝলেন? আমি একটা ছায়ামূর্তিকে সরে যেতে দেখেছি। শ্রেয়া দেবী, আমি শুনেছি আপনি নাকি একবার আপনার ছোট বোনের প্রণয়ের সম্পর্কের কথা
এই বাড়িতে সবাইকে জানিয়ে সেই সম্পর্কটা ভেঙে দিয়েছিলেন। সেটা কি নিজের বোনকে হিংসে করে? এসব আপনাকে কে বললো? যেই বলে থাকুক, ঘটনাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে এর পরিবর্তে যদি আপনার বোন প্রতিশোধ নিয়ে থাকে, সেটা তো অন্যায় নয়। ও যেই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছিল তার কোনো ভবিষ্যৎ নেই। ওখানে বিয়ে হলে দুদিন পর এমনিতে ওকে কাঁদতে হতো। আমি ওকে ওই ছেলেটার কাছ থেকে সরিয়ে আনার জন্য বহু চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কোনো সতর্কবার্তা কখনো মানেনি। তাই বাধ্য হয়ে মাকে দিয়ে মার খাইয়ে ওর মাথা থেকে ওই ছেলেটার ভূত নামিয়েছি। আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। সেই ছেলে এখন দিব্যি অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছে। তার মানে সে সংসারী ছিল, কিন্তু তোরা তাকে গরিব বলে মর্যাদা দিসনি। আর বিপ্লবের কাছ থেকে যদিও আমি তোর বিষয়ে অন্য সার্টিফিকেট পেয়েছিলাম। শ্রী, মুখে মুখে একদম তর্ক করবি না। আহাব, আপনি তো আপনার বক্তব্যটা জানালেন, এবার ওনাকেও বলতে দিন। দিদি বিপ্লবকে আগে থেকেই পছন্দ করত, শুধু ওর অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল বলে কখনো এগোতে পারেনি। থাম, যে মেয়ে বিলাসিতা ছাড়া চলতে পারে না সে ওই বাড়িতে গেলেও দুদিন পর আবার এখানেই ফিরে আসতো। পিয়াসদাও তো আমাদের মতন মধ্যবিত্ত নয়, তাহলে ওর সাথে বিয়েটা না হয়ে ভালোই হয়েছে। তোর জন্য বাবাকেও কিছু কম ধার দেনা করতে হয়নি। ওদের কিন্তু কোনো চাহিদা ছিল না। তাহলে বাবার সাথে একলা বসে একটু কথা বলে দেখিস, সবকিছু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। শ্রীতমা দেবী, যেদিন পিয়াসবাবু এই ঘরে বসে হঠাৎ করে মারা গেলেন, সেই সময় আপনি কোথায় ছিলেন? নিজের ঘরে। কি করছিলেন? ওদের সাথে গল্প করতে এসেছিলাম, কিন্তু দিদি ঘর থেকে বার করে দিয়েছিল বলে নিজের ঘরে গিয়ে শুয়েছিলাম। বেশ, আর আপনি কখন জানতে পারলেন যে পিয়াসবাবু মারা গেছেন? দিদি ওই ঘরে ঢুকতেই চিৎকার করে ওঠে, আর দিদির পাশের ঘরটাই তো আমার, তাই আমি সবার আগে দেখতে আসি। পাশের ঘর থেকে একটা মানুষের গোঙানি শুনতে পাননি? আবছার শব্দ কানে এসেছিল, তবে সেটা কিসের তা বুঝতে পারিনি। পিয়াসবাবুর কোনো ঘনিষ্ঠ বান্ধবী ছিল? কথাটা শুনে শ্রীতমা দেবী মাথা নিচু করে নিলে অনুভব বিষয়ের গুরুত্বটা বুঝতে পারে। শ্রেয়া দেবী, আমরা ওনার সাথে একটু একলা কথা বলতে চাই। না, আমারও সবটা জানার অধিকার আছে। অবশ্যই, তবে সেটা এখন নয়। এটা আমার ঘর। দয়া করে আমাদের কাছে ব্যাঘাত সৃষ্টি করবেন প্লিজ। বেশ, ঠিক আছে, চলে যাচ্ছি। তোকে আমি পরে দেখে নিচ্ছি। শ্রীতমা দেবী, এবার বলুন। পিয়াসদা আগে একজনকে ভালোবেসেছিল, তবে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ওরা এখন শুধুমাত্র ভালো বন্ধু। আসলে মেয়েটির পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাই ওনাদের মেয়ে পার করার তাড়া ছিল। এদিকে পিয়াসদা তখনও বেকার, তাই মুখ ফুটে বিয়ের প্রস্তাব রাখতে পারেনি। কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে আলাদা করে খুব বেশি যোগাযোগ রাখতো না। আমি পিয়াসদার সাথে মজার ছলে কথা বলতে গিয়ে এগুলো জেনে নিয়েছিলাম। মেয়েটির নাম কি রাকা রায়? হ্যাঁ, এটা নিয়ে আমার দিদি আর পিয়াসদার মধ্যে মাঝখানে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই কথা বলে শ্রীতমা দেবী খাটের তলা থেকে একটা ভারী বাক্স অতি কষ্টে টেনে বার করতে থাকে। আমি সাহায্য করব? হ্যাঁ, একটু ওই দিকটা ধরুন। কি ধুলো! আপনি মুখে রুমাল চাপা দিন। কিন্তু আপনি এর মধ্যে কি খুঁজছেন? পেয়েছি, এই যে এই কবিতার ডায়েরিতে যা কিছু লেখা আছে তা ওই রাকা নামের মেয়েটাকে উদ্দেশ্য করে লেখা। আমার দিদি পিয়াসদার বইয়ের তাক থেকে এই ডায়েরিটা খুঁজে পেয়েছিল। তখন পিয়াসদা বলেছিল এই ডায়েরিটা নাকি আমার দিদিকে কোনো একটা সময় উপহার দেবে বলে কবিতা লিখে ভরিয়েছে। অনুভব ডায়েরিটা নেড়েচেড়ে দেখে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেয়। মানে আপনারাও এর আগে পিয়াসবাবুর বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, সেই কারণেই এবার পাল্টা নিমন্ত্রণ করা হয়েছিল। আবার একটু তুলে ধরুন, এটা ভিতরে রেখে দিই। আপনার পায়ে ওটা কি লেগেছে? কোথায়? ও হ্যাঁ, তাই তো,
এটা বোধহয় ভেতরের কোনো পিন বা রং থেকে লেগেছে। যখন ডায়েরিটা নামালাম তখন চ্যাটচ্যাটে তরল ভরা কাচের কৌটাটা তো পায়ে ঠেকলো। কোথায় দেখি কি হয়েছে? আরে যা, দাঁড়ান আমি তুলে দিচ্ছি। এটা আর মুখে দেবেন না, একটু ঝেড়ে নিন। ঘরের আসবাবপত্রেও তো ধুলোর পরত পড়ে গিয়েছে। থাক না, ওসব পরে ঝেড়ে নেওয়া যাবে। শ্রীতমা দেবী, আপনার কাছ থেকে যা কিছু জানার ছিল তা জানা হয়ে গেছে। এবার আপনি আসতে পারেন। এবার আপনার বাবাকে একটু এ ঘরে পাঠিয়ে দেবেন। আচ্ছা। কিছুক্ষণ পর কম্পিত পদক্ষেপে একজন ভদ্রলোক ঢিলেঢালা পোশাকে চশমা মুছতে মুছতে ভেতরে আসে। বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সেদিন এই বাড়িতে কি কি পদ রান্না হয়েছিল? ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি, চিংড়ির মালাইকারি, রুই মাছ ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই এত কিছুর বাজার আপনি একা করেছিলেন? মেয়ের বিয়ে বলে কথা, এটুকু তো করতেই হতো। আপনি কি কাজ করেন? বাবা থাকতেই একটা দশকর্মা ভান্ডার খুলে দিয়েছিলেন। পরবর্তীতে ওই একটা দোকান চালিয়ে সেখান থেকেই আমি দুটো দোকান করতে পেরেছি। বাহ, তার মানে বেশ সচ্ছল অবস্থা। তা মেয়ের বিয়ের জন্য কি কি গয়না গড়িয়েছিলেন? ওনারা ঠিক যেমনটি বলেছিলেন সে সবকিছুই সাজিয়ে রেখেছিলাম। এই দেওয়া নেওয়ার কথাটা কবে হয়? বাড়িতে কেউ কিছুই জানে না। আমরা দুই পরিবারের কর্তা আলাদা করে আলোচনা করেছি। আপনার ছোট মেয়েকে নিয়ে কিছু ভাবেননি? ওর এখনো সময় আছে। তাছাড়া ও চাকরি করে স্বনির্ভর হতে চায়। আমিও সেটাই চাই, নয়তো এত বিদ্যে বিফলে যাবে। চাকরি করলে এই সংসারের হালটাও ধরতে পারবে। দেখুন, অস্বীকার করব না, ছোট মেয়ের সাথে এই বিষয়ে আমার আগেই কথা হয়েছে। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যাই হয়ে যাক ও কখনো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। আপনার ভাই কি কাজ করেন? আকাশীবালা শাড়ির দোকানের কর্মচারী। এই বিয়েটা ঠিক করার আগে ছেলেটার সম্পর্কে, মানে চরিত্র সম্পর্কে যাচাই করে নিয়েছিলেন? হ্যাঁ, কোনো নেশাভান নেই, আয় ভালো, বন্ধু বান্ধবদের সাথেও খুব একটা আড্ডা দেয় না। এক কথায় বলতে গেলে ঘর কোনো। এগুলোই কি ভালো হওয়ার সংজ্ঞা? আমার কাছে অন্তত তাই। শ্রেয়া দেবী কতদূর পড়াশোনা করেছেন? কলেজ পর্যন্ত। আর আপনার ছোট মেয়ে? এখন বিএড করছে, ভবিষ্যতে শিক্ষকতা করতে চায়। আপনার মেয়ের কোনো বিশেষ বন্ধু এই বাড়িতে কখনো এসেছে? অনেকেই তো সময় বিশেষে আসে, তবে এর মধ্যে কেউ বিশেষ নয়। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। শ্রবণবাবু চলে যেতেই অপরজন ভদ্রমহিলা দরজার সামনে এসে দাঁড়ান। ভেতরে আসুন। খুব সরাসরিভাবে একটা প্রশ্ন করছি, যেদিন পিয়াসবাবু এই ঘরে মারা গেলেন সেদিন আপনি কোথায় ছিলেন? আমি নিজের ঘরেই ছিলাম, কাজ করছিলাম। কি কাজ? জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। বডিটা ঠিক কোন দিকে পড়েছিল? এই তো এই জায়গাটা ঘেঁষে। না না না, শ্রেয়া দেবী যে বললেন একটা পা আলমারির দিকে চাপা ছিল। বিছানার কোণা ধরে নামতে গিয়ে হাত ফসকে যায়, তখন মুখ দিয়ে রীতিমতো লালা ঝরছে, তারপর ধুম করে মাটিতে আছড়ে পড়ে আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। পৌলমী দেবী বোধহয় এই কথাটা বলবেন না বলেই ঠিক করেছিলেন, তাই হঠাৎ করে থেমে গিয়ে বলেন, আমার অন্তত বডিটা দেখে সেটাই মনে হয়েছে। ঠিক আছে, এসব ছাড়ুন। আপনার কটা ছেলে মেয়ে? একটি, বাইরে থাকে, দুর্গাপুজোর সময় এখানে আসে, তাও মোটে 6 দিনের জন্য। আপনি কি খুব ভয় ভয়ে রয়েছেন? না না তো, কেন? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে। কি গো, আমি শুনলাম তুমি নাকি বড় বৌদিকে বলেছো যে শ্রেয়ার বিয়ের জন্য এত দামি শাড়ি কেনার কোনো দরকার নেই, বড় বাজার থেকে একটা মোটামুটি রকমের শাড়ি নিলেই হবে। ভুল তো কিছু বলিনি, ওই একটা বেনারসি একদিন পরার পর আলমারির এক কোণে ফেলেই রাখতে হবে, তাহলে শুধু শুধু এতগুলো পয়সা ধ্বংস করার কোনো মানে আছে? মেয়েটা যখন ওদের, তাহলে ওদেরই এগুলো বুঝে নিতে দাও না। তুমি সব কিছুর মধ্যে কেন নাক গলাচ্ছ বলো তো? কারণ আমাকেও নিজের ছেলের ভাগটা না বুঝে নিতে হবে, বুঝলে? তুমি তো বাবা হয়ে নিজের ছেলের জন্য কিছু করে রেখে যেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ব্যবসায় তো তোমার একটা ভাগ থাকার কথা,
কিন্তু দাদাকে দেখেছো, ঠিক তোমাকে কায়দা করে সরিয়ে একা সব কিছুর ওপর নিজে কেমন জাকিয়ে বসলেন। আর তুমিও অমনি লক্ষণ সেজে দাদার জন্য সব রাজত্ব ছেড়ে দিলে। শোনো, ঈশ্বর এই জন্যেই ওদের কোলে ছেলে দেয়নি, কিন্তু আমার কোলে ছেলে দিয়েছেন। তাই এবার থেকে একমাত্র বংশধর হিসেবে সমস্ত গহনা আর ফিক্সড ডিপোজিটগুলোর মালিক আমার ছেলেই হবে। যার জন্য এত হেঁদিয়ে মরছো, তোমার সেই ছেলে কোথায়? এখনো তো তাকে এখানে আসার জন্য কোনো কথা বলতেই শুনলাম না। ওখানে গিয়ে আদৌ পড়াশোনা করছে তো সে? এই শোনো, আমার ছেলে না এই বিয়েতে আসবে না। পৌলমী, তুমি কিন্তু এবার আমার সহ্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছ। বেশ করব। কি করবে তুমি? হ্যাঁ, আবার আমার গায়ে হাত তুলবে তো? মারো মারো না, এই সব কিছু না এখন আমার ধাতে সয়ে গেছে। আচ্ছা, তোমার কি মনে হয় পিয়াসের বাড়ির লোক যদি এই বাড়ির কর্তাদের এমন রূপ দেখে, তাহলে এই বাড়িতে নিজের একমাত্র ছেলের বিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা, জল এত দূর পর্যন্ত গড়িয়েছে। বেশ, ঠিক আছে, বিয়েটা একবার ভালোই ভালোই মিটতে দাও। তারপর তোমাকে কেমন করে এই বাড়ি থেকে দূর করতে হয় সেটা আমারও খুব ভালো করে জানা আছে। এই বাড়ির কার কোথায় কি কেচ্ছা আছে তা নিয়ে যদি আমি মুখ খুলি না, তাহলে এই বাড়ির কোনো মেয়েরই আর কোথাও বিয়ে হবার কথা হবে না। হ্যাঁ, এটা কিন্তু আমি বলে দিলাম। পৌলমী, আস্তে কথা বলো, তোমার গলাটা দরজার বাইরে পর্যন্ত পাওয়া যাচ্ছে। আপনাদের জিজ্ঞাসা হয়ে গেছে? যান। এরপর সপ্তম বাবু ভিতরে এলে ওনার সাথে সামান্য কিছু কথা বলে ওনাকেও বাইরে যেতে বলা হয়। আমি আর অনুভব ঘরটা ভালো করে দেখে নিয়ে পুনরায় বাইরে থেকে দরজায় তালা দিয়ে চাবিটা নিজেদের কাছে রেখে দিই। পরের দিন রবিবার, ফলত গোটা দিনটা কাজে লাগিয়ে শুরুতেই পিয়াসবাবুর বাড়িতে পৌঁছে ওনার মায়ের সাথে কথা বলে নিশান্তবাবু ও রাকা দেবীর ঠিকানাটা সংগ্রহ করি। আগে কোথায় যাবে বলে ঠিক করেছো? রাকা দেবীকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে, চলো এগোনো যাক। বলছি, একটু আগুন হলে ভালো হতো। একটা সিগারেট না হলে আমারও ঠিক জমছে না। চলো, সামনেই একটা চায়ের দোকান রয়েছে। এরপর চায়ের সাথে টা নিয়ে নৈহাটি লোকাল ধরে সোজা নৈহাটিতে নেমে রিক্সা ধরে রাকা দেবীর শ্বশুরবাড়ির সামনে অবতীর্ণ হই। বাড়িটা মাঝারি আকার, লোহার গ্রিল জড়িয়ে হলুদ রঙের বাগানবিলাস ফুটে রয়েছে। গ্রিলের কড়া খুলে ভেতরে প্রবেশ করতেই অনুভব কলিং বেলে চাপ দেয়। আপনারা কারা? এখানে কাকে খুঁজছেন? এটা কি রাকা রায়ের শ্বশুরবাড়ি? এখন আর রাকা রায় নেই, খামরুই হয়েছে। বলুন, আমার স্ত্রীর সাথে কি দরকার আপনাদের? ওনার এক বন্ধু মারা গিয়েছেন, খবর পেয়েছেন নিশ্চয়ই? না তো, কি নাম? পিয়াস গুপ্ত। নামটা শুনে মা ছেলে একে অপরের মুখের দিকে চায়। আপনারা ভেতরে আসুন, ওকে আমি ডেকে দিচ্ছি। একটা ছোট্ট আধময়লা ঘরের বেঞ্চিতে কিছুক্ষণ বসিয়ে রেখে রাকা দেবী ঘোমটা দিয়ে হাতে দুটো মিষ্টির প্লেট এনে আমাদের সামনে রাখেন। এ বাবা, এইসবের কিন্তু কোনো দরকার ছিল না। এগুলো তো খাঁটি গুড়ের মিষ্টি, খেয়েই দেখুন। পিয়াসের কি হয়েছিল? সামনেই তো ওর বিয়ে হবার কথা ছিল না? ছেলে কি সুইসাইড করেছে? না, সেসব কেন করতে যাবে? না, অনেক সময় মনে কষ্টে হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ এরকম ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলে, তাই আর কি। ওনাকে খুন করা হয়েছে। কারোর সাথে কোনো পুরনো শত্রুতা ছিল নাকি? আমি জানতাম এমন একটা অঘটন ঘটবে, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে তুমি যে এতটাও নিচে নামতে পারো তা আমি না কল্পনাও করতে পারিনি। সত্যি করে বলো, সত্যি করে বলো, ওকে কিভাবে মেরেছো তুমি? সত্যি করে বলো। চুপ করো, চুপ করো, বাইরের লোকের সামনে কি বাজে বকছো? আমি বলতে বলছি। আর তুমি এক সপ্তাহ আগে ঝগড়ার সময় আমাকে বলনি যে আমার অতীতে আমি যেই ভুল করেছি তার জন্য তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে? বলো, কি গো বলো, তুমি বলনি যে পিয়াসকে ওর বাড়িতে ঢুকে নিজের হাতে শেষ করবে? তুমি বলনি? তুমি
চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও, তুমি তুমি উত্তর দাও। বলো নি তুমি এই কথাগুলো। বৌমা, তুমি ভিতরে যাও। না, আমি আমি কোথাও যাব না। আগে ও আমাকে উত্তর দিক, তারপর। আপনারা আপনারা এখন আসুন এখান থেকে। পিয়াসবাবুর খুনের ঘটনাটা আমরাই তদন্ত করছি, তাই আপনি মুখ না খুললে যে যেতে পারবো না। আমি বলছি, আমি বলছি, ও ও ওই লোকটা, ওই সব কিছুর জন্য দায়ী। ও আজকেই তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। শোনো, পারলে না তুমি আমাকে ডিভোর্স দাও, বুঝতে পেরেছো? ডিভোর্স দাও, রেহাই পাবো আমি। তাহলে আমাকে রেহাই দাও তুমি একটু। শুনুন, আপনাদেরই বলছি, যদি বিষয়টা গুরুতর হয়ে থাকে তবে আপনাদের সাথে থানায় দেখা হবে, কিন্তু এভাবে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করার অধিকার কিন্তু আপনাদের নেই, ভুলে যাবেন না। আমাদের সাথে এরকম ব্যবহার করে কিন্তু ঠিক করলেন না। দাঁড়ান, আমি আপনাদের সাথে যাব। আপনি চাইলে পিয়াসবাবুর বাড়িতে যেতেই পারেন, তবে আমাদের সাথে নিতে পারবো না, কারণ আমরা এখন অন্য আরেকটা জায়গায় যাচ্ছি। এরপর বচসা মিটিয়ে আমরাও ওখান থেকে সরে আসি। হৃদিত, তুই ফিরে যা, আমি একটু হাসপাতালে যাব। কেন? কার কি হয়েছে আবার? আমার অফিসের এক কলিগ খুব অসুস্থ। কই, আগে কিছু বলিসনি তো? ভেবেছিলাম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, কিন্তু পরে খবর নিয়ে জানতে পারলাম অবস্থা দিন দিন খারাপ হয়েছে। তাহলে নিশান্তের কি হবে? ওটা এখন তোলা থাক। বেশ, তুই যা ভালো বুঝবি। সেদিন কলিগকে দেখে বাড়ি ফিরে এলে অনুভব ল্যাপটপ খুলে কিছু একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে শুরু করে। পড়ার মধ্যে কোনো ডাকাডাকি ওর একদমই অপছন্দের, ফলত আমিও কেসটা নিয়ে আর কোনো কথা তুলিনি। সোমবারও সঠিক সময় অফিসে গিয়েছি, তবে আমি বাড়ি ফিরে আসার প্রায় 2 ঘন্টা পরেও অনুভবের ফেরার কোনো নামগন্ধ না পেয়ে ওকে একটা ফোন করি, কিন্তু বারংবার ফোনটা কেটে দেয়। কি ব্যাপার? রাত 10টা বাজতে চললো, এখনো ছেলেটার কোনো খোঁজ নেই। হেই, তোর ব্যাপারটা কি বলতো? ক্রমশ প্রকাশ্য। তার আগে গুপ্ত বাড়িতে ফোন করে জানিয়ে দে ওরা দুজনেই যেন আগামীকাল সন্ধে পাল বাড়িতে একত্রিত হয়। তার মানে তুই সবটা বার করে ফেলেছিস? এই ডুমালের কথা কিছু মনে পড়ছে? এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তো সেটা কেমন? ওটা এখন জমা থাক। পরের দিন সন্ধ্যায় সকলের মতো বুক ভরা উৎকণ্ঠা নিয়ে পালবাড়িতে হাজির হই। এই তো, আজ সবাই এখানে উপস্থিত রয়েছেন। এবার বলুন তো, কে আমার মেয়ের এত বড় সর্বনাশটা করলো? শ্রীতমা এসবের মধ্যে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। এসব দেখে অনুভব তার দিকে কমনীয় হয়ে জিজ্ঞেস করে, শ্রীতমা দেবী, কিছু বলবেন? ওর কিছু বলার মতো মুখ আছে নাকি? লজ্জাও করছে না, সকলের সামনে আবার বড় মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এমন বোন যেন আমার পরম শত্রুরও না হয়। এখনো কিন্তু প্রমাণ হয়নি যে উনি আসল খুনি। আমি কিচ্ছু জানি না, সেদিন আলাদা করে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। দময়ন্তী দেবী, সত্যিটা আপনি আমাদের সকলের সামনে তুলে ধরবেন নাকি সেই আমাকেই জিজ্ঞাসাবাদ শুরু করতে হবে? এর মধ্যে আমি কোথা থেকে এলাম? এখনো পর্যন্ত আসেননি, তবে এবার আপনার নামগান শুরু হবে। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এমনিতেই সদ্য ছেলেকে হারিয়ে একটা শোকের মধ্যে রয়েছি আমি। এই সময় এই ধরনের রসিকতার কি খুব প্রয়োজন রয়েছে? আচ্ছা, একটা কথা ভালো করে ভেবে বলুন তো, যেদিন কনকা দেবী আপনাদের সকলকে এই বাড়িতে দুপুরে খাবার জন্য নিমন্ত্রণ করলেন, সেদিন দুপুরবেলা আপনি ঠিক কোথায় ছিলেন? আগেও তো এই একই কথা নিয়ে বহুবার চর্চা হয়েছে। আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র সেইটুকুরই উত্তর দিন। বেশ, সেদিন আমরা সপরিবারে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। ওই তো ভাত, মাছের মাথা দিয়ে ডাল, তারপর থাক থাক, খাবারের তালিকা উল্লেখ করার কোনো দরকার নেই। সকালের জলখাবার নিজেদের বাড়ি থেকে খেয়ে এসেছিলেন? হ্যাঁ। বিকেলে কিছু খেয়েছিলেন? হ্যাঁ, চা আর মুড়ি মাখা। তবে আমার ছেলে চা খায়নি। প্রত্যেকদিন দুপুরে খাওয়ার পর একটা করে ফল খায়, তাই সেসব খাবার পর দুধ চা পেটে পড়ার প্রশ্নই ওঠে না। বেশ, সেদিন কি ফল খেয়েছিল?
সেটা তো এই বাড়ির লোকেরাই ভালো করে বলতে পারবে। আমি তো নিজের হাতে আপেল ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে ওদের ঘরে দিয়ে এসেছিলাম, আর সেদিন আমরা সকলেই ওই ফল খেয়েওছি। আমাদের শরীরে তো কোনো সমস্যা হয়নি। ফলের বাটিটা কার হাত ধরে পৌঁছেছিল? শ্রী নিয়ে গিয়েছিল। তাহলেই বুঝুন এটা একটা সুপরিকল্পিত খুনের ঘটনা। উফ, পিয়াস তো সেদিন আপেল খায়নি। ওর বাড়ি থেকে যত্ন সহকারে বেশ কিছু বেরি জাতীয় ফল শ্রেয়া দেবীকে দেখানোর জন্য উনি নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, যেটা আপনি নিজেই আপনার আদরের ভাইকে দিয়ে নিজেদের বাড়িতে আনিয়ে রেখেছিলেন। গাঢ় বেগুনি রঙের পেলাডোনা। কি কিছু মনে পড়ছে? এসব কি আজে বাজে কথা বলছেন? এগুলো সব মিথ্যে। তাহলে আপনি এত ঘামছেন কেন? আমার আমার কষ্ট হচ্ছে, এইসব আমি মেনে নিতে পারছি না। দাঁড়াও, আমিও কিছু প্রশ্নের উত্তর চাই। উনি তো ঠিক কথাই বলেছেন, এই বিষয়টা তো আমি আগে ভেবে দেখিনি। যেই ছেলে আমাদের বাড়ি এলে মাসখানেক কাটানোর আগে নিজের বাড়ি ফেরার কথা ভাবে না, সেই ছেলে হঠাৎ এক রাত না থেকেই কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে হঠাৎ চলে গেল কেন? আর তার উপর সেদিন তোমার ভাইয়ের আকস্মিক আসার কারণটাও তো তুমি স্পষ্টভাবে বলতে পারোনি। আমি ইতিমধ্যেই একদিন দুপুরের সময় আপনাদের বাড়িতে উপস্থিত হয়েছিলাম, তবে সেদিন দময়ন্তী দেবীর দেখা পাইনি। যাই যাই, ওহ এখন আবার কে এলো? বাবু, গিন্নিমা তো এখন বাড়িতে নেই। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ছোট বাবুর খুনের ঘটনা নিয়ে আপনি সেদিন এ বাড়িতে এসেছিলেন, আমি দূর থেকে দেখেছি। দময়ন্তী দেবী কখন ফিরবেন কিছু বলে গেছেন? আগে না, উনি ওনার ভাইয়ের সাথে দেখা করতে গেছেন। ওনার বাপের বাড়ি কোথায়? টনটনিয়া কালীবাড়ির ওদিকে। ও, বলছি প্রবালবাবু কখন ফিরবেন? বড়বাবুর ফিরতে বেশ রাত হয়ে যায়। গিন্নিমা যেতেন না, তবে ওনার ভাই অনেক বছর পরে বাইরে থেকে দেশে ফিরল কি না, তাই তো মন না চাইলেও যেতে হলো। ওনার ভাই তো এখানে এলেই পারতেন। তবে কে হয়েছে কে জানে, এখন আর এ বাড়িতে এসে বেশি দিন থাকতে চায় না। আমি একটু ভেতরে গিয়ে বসতে পারি? ভয় নেই, প্রবালবাবুর সাথে এই বিষয়ে অনুমতি নিয়েই এসেছি। আচ্ছা আসুন। আজ পিয়াস বাবুর ঘরে বসবো। ও ও, তার ঘর তো আবার উপরে। আপনি বোধহয় আমাকে এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি। আমি ফোন করে দিচ্ছি, আপনি প্রবালবাবুর সঙ্গে কথা বলে নিন। ছি 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 ছি, বাড়ির মালিকের যখন আপত্তি নাই তখন আমি আবার কি ভেবে আপত্তি করব বলুন দেখি। আপনার যেখানে ইচ্ছে আপনি বসেন গিয়ে। বলছি একটু জল হবে? হ্যাঁ হ্যাঁ, এনে দিচ্ছি এনে দিচ্ছি। সেদিন আপনার ছেলের ঘর সার্চ করে আমি ওর সামনের ড্রয়ার থেকে এই মেডিকেল রিপোর্টগুলো হাতে পাই। আগাগোড়াই তার হজমের সমস্যা ছিল। এরপর আপনার বাড়ি থেকে বেরোনোর সময় আপনার পরিচারককে বলেছিলাম আমার হুট করে ওই বাড়িতে যাবার কথাটা দময়ন্তী দেবীর সামনে না তুলতে। আর উনি হয়তো আপনাকে একাকী এই কথা বলার সুযোগ পাননি, তাই আমার এই অভিসারের কথা আপনিও জানেন না। আসলে আপনার ছেলের দেহটা পোস্টমর্টম করা গেলেই ওর দেহ থেকে একটা বিষাক্ত ফলের চিহ্ন পাওয়া যেত। এই যে এই রুমালে তার রস লেগে রয়েছে, এটা আমি শ্রেয়া দেবীর ঘর থেকেই পেয়েছি। শ্রীতমা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেদিন আমাদের সামনে খাটের তলা থেকে ওই ভারী বাক্সটা বের করে না আনলে বাক্সের ঘষায় ওই একখানা বেরি চিপটে আপনার পায়ে ওই রংটাও লাগতো না, আর এই কেসটাও সলভ করতে অনেক বেশি সময় নষ্ট হতো। সেদিন পিয়াসবাবুর হাত থেকে হয়তো একখানি বেরি নিচে পড়ে গিয়েছিল, গড়িয়ে আশ্রয় নিয়েছিল খাটের কোণায়। এই ফল আমাদের এখানে পাওয়া যায় না, তবে মিশিগান অঞ্চলে এর প্রাবল্য আছে। সুনীলবাবু তো নিজের কর্মসংস্থানের জন্য এখানে ওখানে বেশ কিছু বছর কাটিয়েছেন, তাই সেই ফল পেতে হলে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েই কোথায় কিভাবে গাছের চারা করে তাকে হাতিয়ার করে তুলতে হবে। এটা জানা কি খুব অসম্ভব দময়ন্তী দেবী? শ্রেয়া দেবী, আপনি একটু মনে করে বলুন তো, আপনিও কি সেদিন এই ফলটা খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি, তবে একটা আমার স্বাদটা ঠিক ভালো লাগেনি, কেমন যেন মাথা ঘুরছিল।
তাই পিয়াসের দিকে ছেড়ে দিয়েছিলাম। ও দিব্যি একের পর এক বেরি মুখে পড়ে আমার সাথে গল্প করছিল। খাওয়া হয়ে যাবার বেশ কিছুক্ষণ পরও স্বাভাবিকই ছিল, কারণ তখনও ওর বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েনি। আপনারা কেউ ভাবতেও পারবেন না এই ফলটি ছিল শ্রেয়া দেবীর বিয়ে উপলক্ষে দময়ন্তী দেবীর তরফ থেকে বিশেষ উপহার। দময়ন্তী দেবী এত চেষ্টা করেও পথের কাঁটা সরাতে পারলেন না, উল্টে সারা জীবনের মতো পুত্র হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন। কি ও এসব করেছে? কিন্তু কেন? ওই বাড়িতে বিয়ের পাকা কথা দেবার পূর্বে তো আমরা সবাই নিজেদের মধ্যে সবটাই আলোচনা করে এগিয়েছিলাম। দময়ন্তী নিজে ওই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছিল। থামো, আর শাক দিয়ে মাছ ঢেকো না। আজ যখন সমস্ত সত্যির উপর থেকে পর্দা উঠে যাচ্ছে, তখন আমিও স্বীকার করছি, হ্যাঁ, ওই ফলগুলো আমি পিয়াসের হাতে দিয়ে বলেছিলাম সবটুকু যেন শুধুমাত্র শ্রেয়ার হাতেই তুলে দেওয়া হয়। আসলে একদিন পিয়াসের ঘরে ঢোকার মুখে আমি ওকে ওর এক বন্ধুর সঙ্গে এই বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে শুনি। সেখান থেকেই ওদের কার কি মন্তব্য রয়েছে তা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। হ্যালো, হ্যাঁ বল। না না, মা বাবা কেউ কিছু টের পায়নি। আরে আমার অ্যাক্টিং এর উপর কি তোদের ভরসা নেই? শ্রেয়াকে যে সোজা পথে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় করানো যাবে না, এটা আমি আগেই জানতাম। এরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। না, এবার আমার বুদ্ধিতেই সবটা ওদের হাত ধরে হয়ে গেল। এরাও নিজে পছন্দ করে বৌমা আনতে পেরেছে, এটা ভেবে খুশি। আর ওদিকে আমাদের দুজনের সম্পর্কটাও পরিণতি পাবে। শ্রেয়াও কিন্তু দারুণ অভিনয় করেছে। প্রথম দিকে তো আপনি করে সম্বোধন ছাড়া কথাই বলতো না। যেদিন প্রথমবার আমাদের কথাবার্তা বলার জন্য ওর বাড়ির লোক আলাদা করে ঘরে বসার সুযোগ করে দিল, সেদিন ইচ্ছে করে নিজের বোনকে সঙ্গে করে আমার সাথে একেবারে টুকটাক কথা বলেই লজ্জায় রাঙা মুখ নিয়ে উঠে যায়। সেই থেকে বাবার মন গলেছে। বাড়ি এসে বলছিল, মেয়ে খুবই ভদ্র, কারো সাথে চোখ তুলে কথা পর্যন্ত বলে না। আসলে কোনো বড় সড়ো আঘাত ছাড়া এই বিয়েটা আটকানোর মতো আমার কাছে আর কোনো পথ ছিল না। আমি নিজের একমাত্র ছেলের জন্য এমন একখানা সাদা মাটা মেয়েকে কখনোই মেনে নিতে পারিনি। তার চাইতে শ্রীতমা যদি আমার বাড়িতে বউ হয়ে আসার প্রস্তাবটা রাখতো, আমি আনন্দ সহকারে সেটা মেনে নিতাম। সেই চেষ্টাও যে করিনি তা নয়, কিন্তু শ্রেয়ার চোখে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমি সরে আসি। প্রথমবার যখন ওই বাড়িতে পা রাখি, তখন শ্রীতমাকেই আমার ছেলের জন্য নির্ধারিত পাত্রী ভেবে আমি ভুল করেছিলাম। যদিও সেই ভুলে আমি লজ্জিত নই বিন্দু মাত্র, গর্ববোধ করেছিলাম। যেমন সুন্দর মুখশ্রী, ঠিক তেমন ফর্সা গায়ের রং, সেই সাথে উচ্চ শিক্ষিত, কাজকর্মেও বেশ পটু। বিয়ের জন্য এর চাইতে ভালো পাত্রী আর হয় নাকি? এরপর কনকা দেবী আমার ভুল ভাঙিয়ে শ্রেয়াকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলেন আমার সামনে। অমন রূপবতী মেয়েকে দেখার পরে এমন কালো কুৎসিত মেয়েকে দেখে আমার মন বিষাদে ভরে উঠেছিল। কিন্তু আমার ছেলের চোখে শ্রেয়ার জন্য একরাশ মুগ্ধতা কাজ করেছিল। আসলে আমাদের দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে বিয়ে ঠিক করাটা একেবারে পুতুল খেলার মতো। আমার ছেলে আর শ্রেয়া সবাইকে লুকিয়ে কলেজ জীবন থেকেই একে অপরের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে, যদিও এটা আমি অনেক পরে জানতে পেরেছি। আর তখন আমার মনে হয়েছিল সবাই আমাকে প্রতারণা করেছে। পিয়াস ছোট থেকেই আমাকে সব কথা খুলে না বলা পর্যন্ত শান্তি পেত না। কিন্তু ওই মেয়েটা আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে। কিন্তু শ্রীতমা এলে এমনটা হতো না, তাই বাধ্য হয়ে শ্রেয়াকে সরিয়ে ফেলতে চেয়েছিলাম।
কিন্তু আমার এমনই কপাল যে সেদিন ওই ফলগুলো আমার ছেলে ওকে না দিয়ে সম্পূর্ণটা নিজে নিজে ভোগ করলো। আমি কিন্তু যেদিন আপনাকে আপনার সন্দেহের কথা খুলে বলতে নির্দেশ দিয়েছিলাম, সেদিন তো আপনি বারংবার শ্রীতমার নামটাই উল্লেখ করেছিলেন। হ্যাঁ, কারণ আমি জানতাম ওই বাড়ি থেকেও ও টার্গেট হবে, আর দুই তরফের তীর মিলে গেলে আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। এই কারণেই বিয়ের তারিখ পাকাপোক্ত হবার পর তুমি শ্রবণবাবুর কাছ থেকে আমাকে দামি জিনিসপত্রের দাবি রাখতে বলেছিলে। ছি ছি দময়ন্তী। হ্যাঁ গো, ওনারা এসব কি বলছেন? তুমি টাকা পয়সা দিয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলে? দাদা, বাড়িটা বন্ধক রাখুনি তো? ভয় নেই, নিজেদের মেয়ের কথা ভেবে তোমাদের মাথার আশ্রয়টা কেড়ে নেব না। উপহার সামগ্রীর কথাটাও আমি নিজে থেকে তুলতে চাইনি, ওটার বুদ্ধি শ্রীতমাই আমাকে দিয়েছিল। মিথ্যে কথা! আর কত নিচে নামবে তুমি? না আঙ্কেল, ভালো আন্টি সত্যি কথাই বলছে। আমি ওনাকে বরপক্ষের ন্যায্য অধিকার বলে দিদির সাথে বিয়ের সময় বেশ কিছু দামি আসবাব, ওনাদের জন্য ভালো জামা কাপড়ের তত্ত্ব আর দিদির সাজসজ্জায় গা ভর্তি সোনার গয়না চাইতে বলেছিলাম। কেন মা, আমাদের অবস্থার কথা তো তোর কাছে অজানা নয়। দিদি ভাগে কিছু কম পাক সেটা আমি চাইনি। যেদিন থেকে ওর বিয়ের কেনাকাটা শুরু হয়েছে ঠিক সেদিন থেকে কাকিমণি নানা অছিলায় বুঝিয়ে দিয়েছে আমরা হলাম পরের বাড়ির সম্পত্তি, তাই ঠাকুরমার গহনার ওপর আমাদের চেয়েও ওনার ছেলের অধিকার অনেক বেশি। আচ্ছা বাবা, তুমি ভেবে বলো তো, বাড়ির বড় মেয়ের বিয়ে কখনো গুরুজনদের আশীর্বাদ ছাড়া হতে পারে? তাহলে দাদু ঠাকুমা আমাদের জন্য যে জিনিসগুলো রেখে গেছেন আমরা সেগুলো কেন নিয়ে যেতে পারবো না? এই কথাটা আমি মাকেও বোঝাতে চেয়েছিলাম, কিন্তু মা উল্টে আমাকে ভুল বুঝেছে। শেষমেশ ভালো আন্টির কাছে দেনা পাওনার প্রস্তাব রাখি, যদিও নিজেদের পরিবারের জটিলতার কথাগুলো তুলিনি। কনকা, তোমার এখনো কিছু বলার আছে? ওকে এত বৈষয়িক বিষয় কে ঢুকতে বলেছে? মা সব সময় ভালো মানুষের প্রতিমূর্তি হতে গিয়ে বাকিদের কুৎস্বার্থের মন্দ দিকগুলো না দেখে অন্ধ হয়ে থাকাটা তোমায় মানায় না। যাক, আমাদের কাজ সমাপ্ত। এবার আপনারা আসল দোষীকে নিয়ে কি করবেন সেটা ভেবে দেখুন। বাবা, পুলিশে খবর দাও। আমার কথাটা একবার শুনুন। দেখুন, সব দিক থেকে আমিই সর্বহারা হয়েছি। এই একই ভুল যদি আমার মেয়েরা করতো তাহলে ওদের ঠিক যেই শাস্তি পেতে হতো আপনাকেও ঠিক সেটাই পেতে হবে। ওগো ওগো, তুমি অন্তত কিছু বলো। হ্যাঁ বলবো, তবে সেটা তোমার ভাই সুনীলকে ঘাড় ধরে থানায় নিয়ে যাবার পর। অনুভব বাবু, দয়া করে আমার সঙ্গে আসুন। চলুন। নিজের একমাত্র ছেলেকে হারিয়ে প্রবালবাবু যেমন কড়া হাতে পুরো ঘটনাটা সামাল দিয়েছিলেন তা সত্যিই নজিরবিহীন। কিন্তু যে কোনো ঘটনাতেই মৃত্যু তো কখনো কাম্য নয়, তাই একসাথে থাকার জন্য সবকিছু শেষ করার আগেই হয়তো সহস্রবার একসাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার নামই জীবন। আজ তবে আমরাও চলি, আবার কথা হবে অন্য কোনো সময় নতুন কোনো কাহিনীর পরিপ্রেক্ষিতে।